মসনদ ঘিরে নাটকীয়তা, জোটেই ভরসা বিজেপির, পদত্যাগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী, শনিবার হতে পারে শপথ। কাল দুদকের তলবে যাচ্ছে না বেনজির, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন, ছাড় পাবেন না সহযোগীরাও। মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর সময় বাড়ছে না, ঢাকার আবেদন নাকচ, কুয়ালালামপুরের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং 60 উপজেলায় ভোট শেষে চলছে গণনা, চতুর্থ ধাপেও ভোটার উপস্থিতি কম, প্রতিবেশী দেশের নির্বাচনের প্রশংসা ফখরুলের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জোট গঠনের আলোচনার মাঝেই আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ জানান রাষ্ট্রপতি মুর্মু। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী শনিবার টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। এদিকে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুৎফর কবিরের প্রতিবেদনে বিস্তারিত। লোকসভা নির্বাচনে কারা সরকার গঠন করবে এমন ধোঁয়াশার মাঝেই বুধবার হঠাৎ রাষ্ট্রপতি ভবনে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এরপরেই নিজের পদত্যাগপত্র জমা দেন তার হাতে। মোদীর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য বুধবার সকালের দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়, যেখানে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। বৈঠক পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। এনডিটিভি জানিয়েছে, বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। সবকিছু ঠিক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে পারেন এমন খবর জানিয়েছে। তার আগেই পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরে দাঁড়ালেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর। এতেই ডালপালা মিলছে না সমীকরণে। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রের রিপোর্টে। দিল্লির মসনদকার এ নিয়ে দিনভর নানা নাটকীয়তা শেষে মিলছে আভাস। অনেকটাই ফিকে হয়েছে মোদি ম্যাজিক। লোকসভা নির্বাচনে ব্যক্তি নয়, ভারতের জনগণ ব্যবস্থার প্রতি জানিয়েছে তাদের রায়। এতে মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের জোট স্পর্শ করতে পারেনি 300 আসনের লক্ষ্যমাত্রা। বিপরীতে প্রবল শক্তি নিয়ে উঠে এলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এর মধ্য দিয়ে টানা 1 দশক পর অবসান ঘটল মোদির একদলীয় শাসনের। এবার লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে বিস্ময়কর ফল করেছে কংগ্রেসের ইন্ডিয়া জোট। আর আগের 2 নির্বাচনে ভালো করলেও এবার ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি বিজেপি। তাই জোটকে প্রাধান্য দিয়ে গঠন করতে হবে সরকার। আর এই বিষয়টিরই সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে তারা। বিজেপি সরকার গড়লেও হতে হবে পরমুখাপেক্ষী। তাদের ঘাড়ে প্রতিনিয়তই শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার দলীয় কার্যালয়ে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে বলে জানান তিনি। আর জোট গঠনের বিষয়ে সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান রাহুল গান্ধী। স্পষ্ট হয়ে গেছে कि ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे। এদিকে ফলাফল ঘোষণার মধ্যে কালীঘাটের দপ্তরে সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় রাজ্যবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদির কঠোর সমালোচনা করেন তিনি। বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত। রিগিং করে কিছু হয় না। মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। টানা 10 বছর দাপিয়ে দেশ শাসন করলেও জোট সরকার চালানোর কোনোই অভিজ্ঞতা নেই প্রধানমন্ত্রী মোদীর। তীরে এসে তরি না ডুবলে জোট সামলানোর মতো কঠিন কাজটি এবার রপ্ত করতে হবে তাকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতে পরবর্তী সরকার কোন দল সরকার গঠন করতে যাচ্ছে এই নিয়ে চলছে নাটকীয়তা। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির। লুৎফর, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গতকাল, কিন্তু সরকার গঠনের নাটকীয়তা দেখা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আসলে ভেতরে কি ঘটছে বিস্তারিত আপনি আমাদের জানান। ধন্যবাদ ন্যান্সি। আসলে লোকসভা নির্বাচনে গতকাল রাতেই আমরা দেখেছি রাত 10টার পরে আসলে 10টা কি আরেকটু পরে সরকার আপনি সব ধরনের ফলাফলই মোটামুটি ঘোষণা হয়ে যায়। তখন দেখা গেছে আসলে ইন্ডিয়া জোট পেয়েছে 233টি, আর এনডিএ জোট যেটা মোদী নেতৃত্বাধীন 293টা আসন পেয়েছে। আসলে সব মিলিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আসলে জোটকে কেন্দ্র করে, কারণ বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এদিকে আবার কংগ্রেসও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস মাত্র পেয়েছে 99টা, বিজেপি সেখানে 200+ পেয়েছে, কিন্তু তাদের যে নির্দিষ্ট সংখ্যাটা 272 ম্যাজিক ফিগার সেটা স্পর্শ করতে পারেনি। এখন এটা নিয়ে আসলে জোট গঠনের পথে সবাই। কংগ্রেসও চাচ্ছে যে জোট গঠন করার জন্য এনডিএর সঙ্গে শরিকদের সঙ্গে, আর হচ্ছে মোদিও চাচ্ছে জোট গঠনের জন্য। এর জন্য আসলে তাদের প্রয়োজন হচ্ছে নীতিশ কুমারকে। নীতিশ কুমার হচ্ছেন আপনার বিহারের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তিনি বিমান যোগে দিল্লিতে পৌঁছেছেন এবং মোদির সঙ্গে আসলে মোদির যে দল আছে সেখানে তাদের পুরো টিমের সঙ্গে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে আমরা মাত্র দেখেছি যে একটা সমঝোতায় বোধহয় পৌঁছেছে, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। সমঝোতায় পৌঁছলে আসলে সরকার গঠন সম্ভবত খুব শীঘ্রই হয়ে যেতে পারে। এবং মোদি কিন্তু আপনার আজকে দ্রৌপদী মুর্মুর কাছে, ভারতীয় রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর সেটি কিন্তু গ্রহণও করেছেন দ্রৌপদী মুর্মু। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি টুইট এক্স বার্তায় আপনার দ্রৌপদী মুর্মু পার্লামেন্টও ভেঙে দিয়েছেন। আসলে সবকিছু মিলিয়ে যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসে একটু অনিশ্চয়তাই বলা যায়। বিজেপি নেতৃত্বাধীন প্রভাবশালী নরেন্দ্র মোদী কি ক্রমে দুর্বল হয়ে পড়ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? দুর্বল হয়ে পড়ার অনেকগুলো কারণ আছে, কারণ টানা তো 10 বছর তিনি একাই লিড দিয়েছেন। এখন যদি জোট গঠন করা লাগে, জোট গঠন করতে অবশ্যই হবে মাস্ট, কারণ এনডিএ জোট ছাড়া তিনি আসলে ক্ষমতায় যেতে পারছেন না। সেই ক্ষেত্রে যখন বিরোধীরা কিন্তু অনেকগুলো আসন পাওয়ায় ইন্ডিয়া জোট, সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা এতগুলো আসন পাওয়ায় কিন্তু অনেকটা স্ট্রং। যখন পার্লামেন্টে ক্ষমতায় বসবেন তখন কিন্তু মোদি খুব একটা যে স্থির থাকতে পারবেন তা না। এতদিন তিনি একাই যা বলতেন সব পার্লামেন্ট সংশোধন, আপনার যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া সব কিছুই নিজেই এটা করতে পারতেন, কিন্তু এখন আর সেই সুযোগটা পাচ্ছেন না, কারণ বিরোধীরা খুবই স্ট্রং। রাহুল গান্ধী এখন সেই জায়গার প্রধান বিরোধী দল হতে একটা বড় একটা সম্ভাবনা রয়েছে। লুৎফর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর কবির। কাল দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হচ্ছেন না পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। বুধবার দুদক কার্যালয়ে এই তথ্য জানান কমিশনার জহুরুল হক। আর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ নামে বেনামে তৈরি করেছেন সম্পদের পাহাড়। দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে সব অবৈধ সম্পদের তথ্য ও প্রমাণ। তার এই অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনে বেনজির আহমেদের সম্পদ দফায় দফায় বাজেয়াপ্ত করেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন সাবেক এই আইজিপিকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের দুদকে তলব করা হয়। এরপরই বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। বুধবার দুদক কমিশনার জহুরুল হক জানান, 6 জুন দুদকে হাজির হতে পারবেন না সাবেক আইজিপি। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। 15 দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। আর দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন এমন অফিসিয়াল রেকর্ড নেই। আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছেন। আমরা এখনও আজকে 5 জুন 12:30 আমরা এখনও বিশ্বাস করি উনি আগামীকাল 6 জুন দুদকে আসবেন, হাজির হবেন, দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ? এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেশের 10 জেলায় মিলেছে 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনেরও অভিযোগ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
কেবল মাদারীপুরেই স্ত্রী ও 4 কোম্পানির নামে 270 বিঘা জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কাউকে ভয়ভীতি দেখিয়ে কারো কাছ থেকে জোরপূর্বক বালু ফেলে আবার কারো জমির মাটি কেটে নিয়ে কৃষকদের বাধ্য করেন জমি বিক্রিতে। এ নিয়ে কেউ মুখ খুললেই থানায় ধরে নিয়ে নির্যাতন চালাতো বেনজির বাহিনী। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের পাঠানো তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সাতপার ডুমুরিয়া মৌজা। এ গ্রামের সন্তোষ হাজরা প্রায় 100% আবাদি জমি বাধ্য হয়ে বিক্রি করেন বেনজিরের প্রকল্পের জন্য। আমরা ভাবছি যে পাশ দিয়ে এই জমি রাখা আমাদের জন্য নিরাপদ না। সব মূল্য ওই জায়গায় লেখা আছে কাগজপত্রে, সেরকম মূল্য আমরা পাইনি। আমি দেখছি অনেক দাম ধরা ওখানে জমি। এমনি ভাবে মাদারীপুর ও গোপালগঞ্জের অনেকের জমি স্ত্রী জিশান মির্জার নামে বাগিয়ে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ভূমি মালিকদের দেয়া হয়নি ন্যায্য দামও। কারো কারো জমি তো বাগিয়েছেন টাকা ছাড়াই। স্ত্রী জিশান মির্জাকে চেয়ারম্যান দেখিয়ে সাভানা ফার্ম প্রোডাক্ট, সাভানা ন্যাচারাল পার্ক লিমিটেড, সাভানা রিসোর্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সাভানা অ্যাগ্রো লিমিটেড নামে 4টি কোম্পানির জন্য এভাবেই দখল করেন 270 বিঘা জমি। জমি না দিলে তোমার জমি যে মাঝখানে পড়ছে এটা আমরা নিয়ে নেবো, হ্যান তেন, মানে বিভিন্ন ধরনের কথা বলে। এই জন্য এই জমিগুলো মানুষের দিয়ে দেওয়া লাগছে। মানে একবার হুমকি দিছে যে জমি না দেশ তাহলে জমির উপর দিয়ে যাবি কিভাবে, জমি যদি না দেশ তাহলে প্লেন নিয়ে ওই জমির উপর দিয়ে যাবি। এসব জমি দখলে নিতে বেনজিরের হয়ে কাজ করত তৈমুর ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা। সঙ্গে ছিলেন স্থানীয় দালালরা, যারা ভয়ভীতি দেখিয়ে নিরীহ কৃষক ও জেলেদের জমি দখল করত। এসব জমির ধারে কাছেও স্থানীয়দের কেউ গেলে থানায় নিয়ে চালানো হতো নির্যাতন। তারপরে তোর সাউরে মারছে, আসলে কই বাবা কোহানে তোর কি হচ্ছে অপরাধী মারছি ধরতে চাই অপরাধ নিয়ে গেল দইরা নৌকাটা ফেলাইয়া বাইরে নিয়ে তারপর ওই যে আবার মার্চ বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাইয়া এদের থেকে এই সম্পত্তি দলিল করা হয়েছে। এখন তাদের দাবি এই সম্পত্তি তারা যে মূল্য পাইছে সেই মূল্য ফেরত দেবে এবং তাদের জমি তারা পাইতে ইচ্ছুক। 113টি দলিলের মাধ্যমে জমিগুলো হস্তান্তর হলেও আদালতের নির্দেশনায় এই জমিগুলো বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্ট্রার। সাভানা ফার্ম প্রোডাক্টস, সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাভানা রিসোর্টস অ্যান্ড কান্ট্রি ক্লাব আর আরেকটা হলো সাভানা অ্যাগ্রো লিমিটেড। এর পক্ষে চেয়ারম্যান জিশান মির্জা, স্বামী বেনজির আহমেদ আর ঠিকানাটা আছে। বিজ্ঞ আদালত এটা নিষেধাজ্ঞা দিয়েছে, এই জমি যাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকি। মাদারীপুর ও গোপালগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ এখনও বেনজির আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগী এসব মানুষ দখল হওয়া জমি ফেরত পেতে হস্তক্ষেপ চান সরকারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের যাওয়ার আর সুযোগ নেই। বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলেও মালয়েশিয়ার সরকার তা নাকচ করে দিয়েছে। আর যাদের গাফুলতির কারণে প্রায় 17,000 কর্মী আটকা পড়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মাঝারুল ইসলামের রিপোর্ট। চলমান মালয়েশিয়ান শ্রমবাজার সংকট নিয়ে আলোচনা করার জন্য বেলা 11টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ। এ সময় তারা চলমান শ্রমবাজার নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মেয়াদ বাড়ানোর জন্য মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার হাইকমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাইকমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। আর যাদের অব্যবস্থাপনার জন্য প্রায় 17,000 কর্মী যেতে পারেনি তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই
আমরা তদন্ত কমিটি করেছি। তবে মালয়েশিয়ান হাই কমিশনার জানান সময় আর বাড়ানো হবে না। বিষয়টি আগে বাংলাদেশ সরকারকে তার সরকার জানিয়ে দিয়েছিল। রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তুলেছেন তাও তিনি নাকচ করে দেন। The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued in 2 June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. যারা যেতে পারেননি তাদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 8 জুনের মধ্যে বিএমটি কার্ডধারীদের নির্দিষ্ট ইমেইলে আবেদন করার জন্য বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চতুর্থ ধাপের 60 উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি 34.33% বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমে এমন তথ্য দেন তিনি। বরিশালে 5 জন আহত হয়েছেন, ওই 11 জনের বাইরে ওরা একটু কোপাকুপির মতো হয়েছে মোটরসাইকেল নিয়ে ধাওয়াটা করতে গিয়ে, সেখানে 5 জন আহত হয়েছে। খুব গুরুতর নয়, কিন্তু মাইনরের চেয়ে একটু বেশি। কেন্দুয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল স্ট্যাম্পিং করছিলেন, সেটা উদ্ঘাটিত হয় এবং তাকে গ্রেপ্তার করে কাস্টডিতে পাঠানো হয়েছে। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গণনা, অপেক্ষা ফলাফলের। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ, বরিশাল থেকে শফিক মুন্সি, খুলনা থেকে নূর ইসলাম রকি। প্রথমেই চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, উপজেলা নির্বাচনের ভোট গণনা চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আজকে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশের ন্যায় ময়মনসিংহ কিন্তু 3টি উপজেলায় ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে আমরা দেখেছি বিকাল 4টার পর থেকে ভোট গণনা চলছে। অর্থাৎ আমি এখন রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি। এখানে কিন্তু 3টি উপজেলার ফলাফল এই কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ফলাফল ঘোষণা করছেন। অর্থাৎ আমি যদি বলি যে ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল এবং ভালুকা এই 3টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই 3টি উপজেলার ফলাফল এখান থেকে ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ নান্দাইল উপজেলায় 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অর্থাৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তিনি কিন্তু ইতিমধ্যেই ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছেন। এছাড়াও গফরগাঁও উপজেলায় আশরাফুদ্দিন বাদল তিনি কিন্তু আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। এছাড়াও ভালুকায় হাজী রফিকুল ইসলাম তিনিও কিন্তু ফলাফলের দিক দিয়ে আমরা দেখেছি এগিয়ে রয়েছেন। অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে কিন্তু এই যে ফলাফল, সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু প্রার্থী এবং তাদের যে সমর্থকরা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অর্থাৎ আমরাও দেখেছি প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে নানা আনন্দ উল্লাস কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং প্রশাসনও কিন্তু খুব তৎপর রয়েছেন। অর্থাৎ যারা জয়ী হবেন তারা যেন একেবারেই খুব একটা উৎসাহিত না হয়ে কোন ধরনের যেন অঘটন না ঘটেন সেই লক্ষ্যে তারা কিন্তু তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ফলাফলের খবর নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, ফলাফলের খবর জানতে আমরা এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের মতো কিন্তু বরিশালেও আজ যে চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের 3টি উপজেলায় এই নির্বাচনের জন্য সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়েছে। এই 3টি উপজেলা হচ্ছে বানারীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ। আমরা আসলে সর্বশেষ যে খবরটি পেয়েছি যে ভোট গ্রহণ প্রায় আসলে শেষের দিকে, হয়তোবা আরো 2 থেকে 3 ঘন্টা পর
বেসরকারিভাবে ফলাফল জানা যাবে। আমরা যে বিষয়টি আসলে রিটার্নিং কর্মকর্তার কাছে অনানুষ্ঠানিকভাবে আসলে যেটা জেনেছি সেটা হচ্ছে খুবই ইতিবাচক একটা সংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে এর আগের যে 2 ধাপের নির্বাচন বরিশালে সম্পন্ন হয়েছে তার চেয়ে কিন্তু এবার ভোটারের যে হার সেটা কিন্তু ভোট কেন্দ্রে বেশি ছিল। তিনি আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে বাবুগঞ্জ উপজেলায় কিন্তু 34.27% ভোট আসলে কাস্ট হয়েছে এবং যে উজিরপুর উপজেলা আছে সেখানে কিন্তু 37% বেশি আসলে ভোট কাস্ট হয়েছে এবং বানারীপাড়া উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতির হার ছিল 42% বেশি। এর আগে কিন্তু বরিশালে 2 ধাপের নির্বাচন হয়েছে যেখানে কিন্তু 30 এবং 34% মধ্যেই কিন্তু ভোটারের হার উপস্থিতির হার ছিল। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে যে 4র্থ পর্যায়ের নির্বাচন সে ব্যাপারে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ধন্যবাদ শফিক। আপনি যেমনটি বলছিলেন খুলনায় কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। খুলনার যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই উপজেলাগুলো হচ্ছে রূপসা, দাকব এবং বটিয়াঘাটা। আমি একটু বলে রাখতে চাই যে এই উপজেলাগুলো কিন্তু আজকে গড় ভোট পড়েছে 47.76% এবং এর ভিতর দাকবে পড়েছে সব থেকে বেশি, যেটার রেশিও ছিল 53.57%। পাশাপাশি বটিয়াঘাটা উপজেলায় পড়েছে 47.17% এবং রূপসায় 52.15%। আমরা এই মুহূর্তে আছি খুলনা জেলা প্রশাসক কার্যালয়। এখানে আসলে প্রত্যেকটি উপজেলার ফলাফল নির্ধারণ করা হচ্ছে, উপজেলা থেকে সংগ্রহ করে এখানে প্রচার করা হচ্ছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দাকব উপজেলার যে 54টি কেন্দ্র আছে, 54টি কেন্দ্রের ভিতর এখন পর্যন্ত 12টি কেন্দ্রের ফলাফল এসেছে আমাদের হাতে এবং এখানে SM আবুল হোসেন ঘোড়া প্রতীকে এগিয়ে আছেন। পাশাপাশি রূপসা উপজেলার যে 65টি কেন্দ্র আছে এই কেন্দ্রের ভিতর 31টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি হাতে এবং এখানে SM হাবিবুর রহমান দোয়াত কলম প্রতীকে এগিয়ে আছেন এবং বটিয়াঘাটা উপজেলার যে 65টি কেন্দ্র আছে এর ভিতরও কিন্তু 21টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি এবং এখানকার রেজাল্ট যেটা সেটা হচ্ছে মোহাম্মদ মোতাহার হোসেন ঘোড়া প্রতীকে এগিয়ে আছে। আমি একটু বলতে চাই যে ফলাফল কিন্তু পেতে আমাদের আরো একটু বেশ সময় লাগবে। ডিসি অফিস জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু প্রত্যেকটি উপজেলা থেকে ফলাফল সংগ্রহ করে এখানে পাঠানো হচ্ছে এবং এইটা সম্পূর্ণ ফলাফল পেতে আমাদের 10টা থেকে 11টা বাজতে পারে। খুলনা থেকে নির্বাচনী ফলাফলের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে শফিক এবং ইলিয়াস আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ময়মনসিংহ, বরিশাল এবং খুলনা থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিল, সেখানকার 4র্থ ধাপ উপজেলা নির্বাচনের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনো নির্বাচন ব্যবস্থা আছে বলেই ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির বিজেপি। বলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সাবেক আইজিপি বেনজির সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন আর অনেককে ডিঙিয়ে আর্মি চিফ করা হয়েছিল আজিজ আহমেদকে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন বর্তমান সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। দেখছেন সংবাদ রাত। এবার দেশ বিনোদনের খবর। ঢাকাই সিনেমার ভয় জাগানিয়া অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব স্টাইলে ভয়ঙ্কর সব ডায়লগ দিয়ে পর্দায় তুলেছেন ঝড়। কখনো আবার চাচ্চু হয়ে সেই ভয় কাটিয়ে ভালোবাসার আবেগ ধরিয়েছেন
দর্শক মনে। সম্প্রতি দেশ টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই অভিনেতা কথা বলেন চলচ্চিত্রের সমসাময়িক নানা বিষয় নিয়ে। শাহ আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। ঢাকাই সিনেমার ডেঞ্জারম্যান খ্যাত মনোহর হোসেন ডিপজল গত 2 দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। 1989 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও খলনায়ক হিসেবেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও নায়ক চরিত্রে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা অনেকটা সময় পর আবারও ফিরেছিলেন নায়কের চরিত্রে। সেই সিনেমাগুলো হয়েছিল ব্যবসা সফল। এদিকে বর্তমানে অভিনয়ের ভুবনে ব্যস্ততা কমলেও অনেকটা বেড়েছে ব্যবসায়িক ও সাংগঠনিক ব্যস্ততা। সেই ব্যস্ততার ফাঁকে ডিপজলের কাছে প্রশ্ন ছিল, ডিপজল নামটি এখন ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ভ্যালুর ভার সইতে কখনো কি বেগ পেতে হয়েছে? ওজন বলতে কোনো কিছু বুঝি না, মানুষ যেভাবে চলে ঠিক ওইভাবেই চলার প্র্যাকটিস ছোটবেলার থেকেই এখন ওইভাবেই চলছে। ওজন কতটুকু বাড়ছে ওজন ভাইবা তো আর চলা যায় না। প্রতি বছরই বাংলাদেশে আসছে ভারতীয় সিনেমা, কিন্তু বাংলাদেশ থেকে যে সিনেমাগুলো যাচ্ছে সেই সিনেমাগুলো মানসম্মত নয়। এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছুটা ক্ষোভ ঝাড়েন ডিপজল। চালানো হচ্ছে না, আমাদের এখান থেকে কোন ছবিগুলো যাচ্ছে এইটা দেখতে হবে। আমাদের এখানে যে ছবি চলে না ওই ছবি ওখানে যাচ্ছে বাক্সবন্দি বস্তার ভিতরে রেখে দেয়, আবার কাজ শেষ হয়তো 15 দিন 1 মাস রইল, আবার ওই বস্তা বান্ধা আবার আইনি এখানে রেখে দিল। ভালো ছবি নিচ্ছে না, তো ভালো ছবি না চলবে না কেন? অবশ্যই চলবে। এদিকে হল খরার এই সময়ে ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের মালিকানাধীন পর্বত সিনেমা হল। ডিপজল বলেন, সিনেমা হল ভেঙে ফেলার খবর সত্যি, কিন্তু সিনেমা হল ভাঙলেও এখানে নির্মাণ হবে আধুনিক সুবিধা সমৃদ্ধ সিনে কমপ্লেক্স। সিনেমা হলে এখন তো অল্প সিটের যেগুলো ডলবি সিস্টেম যে ছবি মানে হলগুলো হচ্ছে সিনে কমপ্লেক্স যেগুলোর বলে, সিনে কমপ্লেক্স এখন বাংলাদেশে চলছে। তা আমিও সিনে কমপ্লেক্সই করবো এটার উপরেই। আমি এখানে মার্কেট করছি। এশিয়া হলও ভাঙবো, এটার পর এশিয়া হল। এশিয়া হল হয়তো আর 2 বছর লাগবে, 2 বছর পর এশিয়া হল ভাঙবো। এইটা একটু দাঁড়া করায় তারপরে এশিয়া হলও ভেঙে ফেলবো। ডিপজল কথা বলেন তার নিজস্ব স্টাইলে, কথা বলেন আঞ্চলিকতার রেশ ধরে। এই নিজস্বতাই কি দর্শক মনে ডিপজলকে দ্রুত পৌঁছে দিয়েছে? এমন প্রশ্নে ডিপজল বলেন, আসলে আমি ওই অভিনয় করতে পারি না, ন্যাচারাল যেটা বাস্তব যে চলাফেরা হাঁটা কথার ভঙ্গি কথা বলা বাস্তবে যা বলি এই তো চলছে। এখনকার শিল্পীদের ভেতর নেই ছাড় দেওয়ার মনোভাব, যার ফলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে না। সেই সঙ্গে উঠে আসছে না নতুন তারকা, এমনটাই মনে করেন ডিপজল। স্যাক্রিফাইস জিনিসটা বুঝে কম, যে ছবির বাজার উঠাও। আমি ডিপজল তো টাকার পিছে দৌড়াই নেই, আমি তো 8 বছর একটানা ছিলাম, আমার উপরে কোনো নায়ক নেগা লাগে না। ডিপজল বিলেন যে ছবিতে পোস্টার সবার বড় পোস্টারে ছবি ডিপজলের থাকত। তবে না সাকিব এখন কাজ করছে, পাশাপাশি আরও যে কিছু আর্টিস্ট যে আমার ওর ধরতে হবে কি নিজের রেমিউনেশন বাড়াইলেই কি ওরা ধরা যাবে? তা ধরা যাবে না। আগে ছবি বানাইতে হবে, যে বানাও তুমি ছবি বানাও, কত বানাইতে পারো আমি তোমাদের শিডিউল দিচ্ছি। টাকার পিছনে দৌড়ান যাবে না। এখন রান করতে হবে যে ছবি কত ভালো দিতে পারি, ছবি কতগুলা। অন্য একটা হিরোর যখন পরপর 5টা 6টা ছবি লেগে যাবে তখন ওইটার পিছনে সবাই দৌড় দিবে। এই কথার রেশ ধরে প্রশ্ন ছিল, নতুনরা অনেকে লাইমলাইটে আসতে পারছে না গ্রুপিং এর জন্য, চলে নানান ধরনের সিন্ডিকেট, এমন খবর শোনা যায় হর হামেশাই। এই বিষয়ে ডিপজলের ভাষ্য ঠিক এমনটাই। আগে সবার সাথে সবার মিল ছিল। আগে মনে করেন কক্সবাজার আমাদের শুটিং হইতো শীতের প্রায় 6 মাস আমরা কক্সবাজারে কাজ করতাম। হয়তো মাঝে মধ্যে 1 মাস 15 দিন কাজ করে বাসায় আসতাম, এই 2-4-5 দিন থেকে আবার চলে যেতাম কক্সবাজার 8-10 পার্টি একসাথে কাজ করতাম। সন্ধ্যার পর সবাই ডাকতো, একসাথে বসে আড্ডা দিতাম। এখন ওই জিনিসটা নাই, এখন একত্র মিলমিশটা নাই। এখন কে কারে খোঁচাবে, কে কারে ডাবাবে এই চিন্তা ভাবনা। যে তুমি উঠছো ভালো কথা, তোমার ওঠার জিনিসটা আগ্রহ দেওয়া বা সাপোর্টিং করা এই জিনিসটা এখন নাই। এখন হইলো কার বদনাম কে করবে, কে কারে নিচে নামাবে, এই হইলো
মন মানসিকতা। বাংলা সিনেমার আবার হবে ভরা যৌবন, প্রতিকূলতা কাটিয়ে সিনেমা নামের পাশে লেখা হবে সুপার ডুপার হিট। সর্বশেষ এমন আশাবাদ ব্যক্ত করেন মনোয়ার হোসেন ডিপজল। আমার সংসার তুইলা দিলাম হাত। দেব রায় দীপ্ত, দেশ টিভি। একটি চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নির্মাতা ও প্রযোজকদের। সিনেমা নির্মাণের শেষে সেই চ্যালেঞ্জ আরো বড় আকারে দেখা দেয়, কেননা সিনেমা প্রদর্শন নিয়ে নানা সময় নানা বাধা বিপত্তিতে পড়তে হয় তাদের। 4 জুন মঙ্গলবার দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের অযৌক্তিক সিদ্ধান্ত ও অসংখ্য অনিয়মের অভিযোগ তুলেছে চলচ্চিত্রের 19 সংগঠন। দেশীয় সিনেমার স্বার্থে তাই সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত ARM সাদাতের রিপোর্টে। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে অযৌক্তিক সিদ্ধান্ত ও অসংখ্য অনিয়মের অভিযোগ তুলেছে চলচ্চিত্রের 19 সংগঠন। দেশীয় সিনেমার স্বার্থে তাই সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। উনি আমাদের একজন 4 জুন মঙ্গলবার বিএফডিসিতে এক দীর্ঘ সভার আয়োজন করা হয়। সবাই সিনেপ্লেক্সের বিরুদ্ধে চলচ্চিত্রের 19 সংগঠন অভিযোগ তোলে। অভিযোগে উঠে আসে শেয়ার মানি, বাংলা চলচ্চিত্র না চালানো, নিয়মের তোয়াক্কা না করে ভিনদেশি চলচ্চিত্র প্রদর্শন করা সহ আরও বেশ কিছু অনিয়ম ও অযৌক্তিক সিদ্ধান্তের কথা। এ সময় প্রযোজক আরশাদ আদনান বলেন, বাংলা চলচ্চিত্রের প্রতি সিনেপ্লেক্স মালিকদের কোনো ভালোবাসা নেই, তারা এসেছে শুধু ব্যবসা করতে। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, সে ব্যবসায়ী, তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র। আলোচনা সভায় খোরশেদ আলম খসরু বলেন, সিনেপ্লেক্সগুলো আমাদের সঙ্গে সর্বনাশী খেলা খেলছে, বাংলা চলচ্চিত্র আমরা কি করে বাঁচিয়ে রাখবো? এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছে, এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা যেমন কাজ করছে, তেমনি সিনেপ্লেক্সও নিজেদের দায়বদ্ধতা না রেখে বিদেশি সিনেমা চালিয়ে দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, এমনটাই মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও প্রযোজক ইকবাল। আমরা সিনেমা বাড়িয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে না ঘুরে অন্তত আপনারা সেই সম্মানটুকু আমাদের প্রযোজককে দিবেন। আমরা যাব বঙ্গবন্ধু কন্যার কাছে, চলেন আমরা সবাই একটা নোট করি কি কি আমাদের সুবিধা, কি কি অসুবিধা, সবগুলো বসে 18 সংগঠনের নেতারা বসে আপনারা একটা সিলেক্ট করেন যে এই কথাগুলোকে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আমাদের চলচ্চিত্রের জন্য, সিনেমা হলের জন্য, কমপ্লেক্সগুলোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না, আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না। এই টাকা গভর্নমেন্টের আসতে হবে, না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে, এই দেখা থেকে সবাই করবে। স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে এর আগেও দেশের সিনেমাকে হেয় করে বিদেশি সিনেমা প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে এবার এই অভিযোগ আরও বেশি আলোচনায় আসে একই সপ্তাহে মুক্তি পাওয়া বদরুল আলম সৌদের শ্যামাকাব্য এবং ডেড বডি দর্শক পাচ্ছে না বলে নামিয়ে দিলে পরে মুখ খোলেন তারা। এবার এলো কঠোর আন্দোলনের ডাক। আমি সেই নেতৃবৃন্দের কাছে ARM সাদাত, দেশ টিভি। ভারতে গত 19 এপ্রিল 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে 1 জুন পর্যন্ত। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত, তাই দেশটিতে মোট 7 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত 4 জুন ভোট গণনার মাধ্যমে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনী কার্যক্রম। প্রতিবারের মতো এবারও রাজনীতির মাঠে বিচরণ ছিল বেশ কয়েকজন তারকার। এদিন জয়ের তাগিদে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারকাদের মধ্যেও। ভোট গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি, আবার কেউ হেসেছে পরাজিত হয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর গত 4 জুন ভোট গণনার মাধ্যমে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনী কার্যক্রম। আজকাল অভিনেতা অভিনেত্রীদের মিডিয়ার পাশাপাশি রাজনীতিতে যোগ দেওয়ার ঝোঁক দেখা যায়। ঠিক তাই হলো এই নির্বাচনেও। মাঠে বিচরণ রয়েছে বেশ কয়েকজন তারকার। এদিন জয়ের তাগিদে তুমুল লড়াই হয় এ সকল তারকাদের মধ্যেও। ভোট গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি, আবার কেউ হয়েছেন পরাজিত। প্রতিবারের মতো এবারের লোকসভা নির্বাচনেও হ্যাট্রিক জয় পেয়েছেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব।
প্রতিদ্বন্দ্বী হিরণের চেয়ে তিনি ঘাটাল আসনে 1,21,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। এর ফলে তিনিই যে জয়ী হচ্ছেন এটা বলতে আর দেরি কিসের। অন্যদিকে প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে নির্বাচনে অংশ নেন পশ্চিমবঙ্গের হিট অভিনেত্রী সায়নী ঘোষ। আর প্রথমবারেই বিজয়ের হাসি হেসেছেন এই অভিনেত্রী। এই আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। 5,70,976 ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। অন্যদিকে 51,654 ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরে গেছেন বিজেপির লকেট। এ নিয়ে রচনার হাসির যেন বন্যা বইছিল। বলিউডে লড়েছিলেন নেপোটিজমের বিরুদ্ধে। রাজনীতিতে এসেও সেই নেপোটিজমের সঙ্গেই লড়াই করতে হয়েছিল তাকে। মান্ডিতে সেই হাসি হাসলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে 5,37,022টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এদিন ভোট গণনা শুরু থেকেই লড়াই করছিলেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। লোকসভা নির্বাচনে আসানসোল আসনে 63,000 ভোটে বিজয়ী হয়েছেন তিনি। কারো চেহারায় লুকায়িত ভাব তো কারো বড় বড় নেতিবাচক স্লোগান। হার জিত তো থাকবেই। এরই মধ্যে দিয়ে শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচন। পূর্ণতা মাহমুদ খান, দেশ টিভি।